আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আদালতের ডাক এড়াতে অসুস্থতার অজুহাত নেতানিয়াহুর। জানিয়ে দেব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। আরও জানিয়ে দিব আফগানিস্তানের 7 হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব ট্রাম্পের পানামা খাল নিয়ন্ত্রণ চীন বিনিয়োগের সতর্ক সংকেত। এবং জানিয়ে দেব ইরাকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবং আরও আন্তর্জাতিক ও দেশের সকল রাজনৈতিক সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আদালতের ডাক এড়াতে অসুস্থতার অজুহাত নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতি মামলায় আদালতে হাজির হওয়ার ডাক পেলেই অসুস্থতার কথা জানান, যার ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। এবারও এর ব্যতিক্রম হলো না। সোমবার 10 ফেব্রুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন থেকে জানা যায় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে আদালতে হাজির হয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্বাভাবিক শুনানি ব্যাহত করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় আদালতে হাজিরার নির্দেশ আসে। তবে আদালতে উপস্থিত হয়ে তিনি জানান তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হচ্ছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। এমনকি আগের সপ্তাহেও নির্ধারিত 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। আদালতে তিনি যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করলেও দাবি করেন যে এটির জন্য তার চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিচারকদের মতে প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া বারবার বিলম্বতার বিচারককে প্রশ্নবিদ্ধ করছে। 2024 সালের ডিসেম্বরে নেতানিয়াহুর পোস্টেট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। আদালতে তিনি দাবি করেছেন বর্তমানে তাকে প্রতিদিন 1500 মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলছে। শুনানির দিন তিনি নিয়মিত বিরতির আবেদন জানান। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর শারীরিক অবস্থা সত্যিকারে গুরুতর না হলে এটি আদালত এড়ানোর একটি কৌশল হতে পারে। অতীতেও তিনি বিভিন্ন অজুহাতে শুনানি পেছানোর চেষ্টা করেছেন। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। এখন দেখার বিষয় আদালত তার অসুস্থতার যুক্তি কতটা গ্রহণযোগ্য মনে করে এবং বিচার প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে। সোমবার 10 ফেব্রুয়ারি মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এটিকে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নয়ন করা হয়েছে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার AI ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন ভাল ফজর 8-এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন তাইসিনি। আঞ্চলিক পানিসীমায় যে কোনো হুমকির বিষয়ে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি বলেন ইরানের পানিসীমায় কোনো বিদেশি শক্তি যাতে প্রবেশ না করতে পারে সেজন্য নৌবাহিনী ও IRGC একসঙ্গে হয়েছে। বক্তব্য ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ ও সাবমেরিনের কথা উল্লেখ করেন তাংশিরি। তিনি বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। আফগানিস্তানের 7 হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া 7টি সামরিক হেলিকপ্টার ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান এসব হেলিকপ্টার রাখা হয়েছিল। পরে এগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিয়েছে দেশটি। সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে তালেবান যোদ্ধারা কাবুল অভিমুখে অগ্রসর হলে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান। এ সময় প্রতিবেশী দেশ উজবেকিস্তানের দেশটির
বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিয়ে যাওয়া হয়। এর মধ্যে 60টি ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছে দেশটি। ডন জানিয়েছে হেলিকপ্টারগুলো আফগানিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে কাবুল। অন্যদিকে আমেরিকার অস্ত্রগুলো তাদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2001 সালে 11 সেপ্টেম্বর আফগানিস্তান থেকে তালেবান সরকারের উৎখাত করা হয়। এরপর গত 2 দশক ধরে আফগানিস্তানের সেনাবাহিনীর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। তাশখন্দে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আমরা 60টি সামরিক হেলিকপ্টার উদ্ধার করেছি। সংবাদ মাধ্যম জানিয়েছে ঘানি সরকারের পতনের সময় 46টি বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তালেবান সরকারের আগে আফগানিস্তানের 164টি সামরিক বিমান ছিল, তবে বর্তমানে 81টি তাদের দখলে রয়েছে। দেশটির সামরিক বিশেষজ্ঞ হাদি কুরাইশি বলেন, কাবুলের উচিত ছিল উজবেকিস্তানের সঙ্গে চুক্তি করা, কিন্তু তারা তা করেনি, ফলে তাদের সম্পত্তি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাম্পের পানামা খাল নিয়ন্ত্রণ চীনা বিনিয়োগের সতর্ক সংকেত। সম্প্রতি পানামা খালের ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র। যদিও এতে বড় ধরনের শিপিং এর বিঘ্ন ঘটবে না বলে মনে করছেন বিশ্লেষকরা, তবে বিষয়টি লাতিন আমেরিকায় চীনা বিনিয়োগের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা দিতে পারে। চীন পানামা খাল পরিচালনা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 20 জানুয়ারি উদ্বোধনী ভাষণে যে দাবি করেছিলেন তা ছিল মূলত 1997 সাল থেকে হংকং ভিত্তিক কোম্পানি হাচিসন পোর্টস দ্বারা পরিচালিত বন্দরগুলোর প্রতি ইঙ্গিত করে, এমনটাই বলেছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তারা বলেছেন, আন্তর্জাতিক আলোচনায় কোম্পানিটির ভূমিকা নতুন হলেও এর রাজনৈতিক প্রভাব খুব একটা ছিল না। এ নিয়ে শিপ ব্রোকিং ও শিপিং পরিষেবা দানকারী প্রতিষ্ঠান বানচেরা কোস্টার গবেষণার প্রধান রালফ জেলেনস্কি বলেন, এটি বরাবরই একটি বাণিজ্যিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে, যার কোনো রাজনৈতিক অর্থ বা প্রভাব ছিল না। পানামা খাল নিয়ে তৈরি হওয়া উত্তেজনা বাণিজ্যিক কার্যক্রম বা পণ্য পরিবহনের হারকে প্রভাবিত করেনি বলে উল্লেখ করেন তিনি। পানামা খাল হল যুক্তরাষ্ট্রের পশ্চিম ও পূর্ব উপকূলের মধ্যে সংক্ষিপ্ত শিপিং রুট, যা দেশটির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের বৃহত্তম তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পানামা খালের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই খালের মোট পণ্য চলাচলের প্রায় 75%ই যুক্তরাষ্ট্রের গন্তব্যে যায় এবং সেখান থেকে আসে। লেসজিনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থই হচ্ছে এটা নিশ্চিত করা যে তাদের এলএনজি এবং এলপিজি রপ্তানি বাধাহীন ও সাশ্রয়ী মূল্যে খাল অতিক্রম করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান তাদের নতুন প্রশাসনের আগ্রাসী বৈদেশিক নীতির অংশ হলেও বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য দায়ী প্রতিষ্ঠানটি কোথাকার তা নিয়ে বাণিজ্যিকভাবে বড় কোনো পরিবর্তন হবে না। ইরাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রেসিডেন্ট রশিদ নিজেও একজন কুর্দি। তিনি গত মাসে প্রধানমন্ত্রী সুদানি ও অর্থমন্ত্রী তাইব সামিরের বিরুদ্ধে মামলা করেন, তবে তার উপদেষ্টা হাওরি তাকফিক এই তথ্য রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। ইরাকের সর্বোচ্চ আদালতে করা মামলায় প্রেসিডেন্ট রশিদ বেতন পরিশোধের জন্য একটি স্থায়ী আদেশ জারি করার দাবি জানিয়েছেন, যাতে অর্থনৈতিক বিরোধের কারণে এটি বাধাগ্রস্ত না হয়। বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী আরবিলের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে মতবিরোধ চললেও সরকারের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন, ইরাকের জনসেবা খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতিতে জর্জরিত এবং প্রধানমন্ত্রী সুদানি ও প্রেসিডেন্ট রশিদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে। জানুয়ারির বেতন পরিশোধ করা হলেও এখনো ডিসেম্বরে বেতন দেওয়া হয়নি, যা সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট নেচির ভান বারজানি সম্প্রতি প্রধানমন্ত্রী সুদানিকে বেতন ও অন্যান্য আর্থিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানালেও কুর্দিস্তানের সরকারি কর্মচারীরা বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। উপদেষ্টা তাওফিক জানান, সুলাইমানিয়া হতে চলমান বিক্ষোভের কারণে মামলাটি এতদিন গোপন রাখা হয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সুলাইমানিয়া থেকে শত শত মানুষ রবিবার আরবিলে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। সেখানে 2 সপ্তাহ ধরে চলমান অবস্থান ধর্মঘটে 13 জন শিক্ষক অনশন ধর্মঘট শুরু করেছেন। গত
বছর ইরাকের সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছেন কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন আঞ্চলিক প্রশাসনের মাধ্যমে নয়, সরাসরি কেন্দ্রীয় সরকারের পরিশোধ করতে হবে। তবে কর্মকর্তারা বলছেন বিভিন্ন কারিগরি সমস্যার কারণে অর্থ প্রদানে অনিয়ম দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ইহসান আল শেম্মারি জানান, এই মামলায় রশিদ ও সুদানির মধ্যকার দ্বন্দ্বকে আরো প্রকট করেছে। তিনি বলেন, আমরা এখন নির্বাহী কর্তৃপক্ষের মধ্যে একটি বড় বিভক্তিকর মুখোমুখি হয়েছি এবং এটি প্রকাশ্যে ঘটছে। এদিকে জানুয়ারিতে প্রধানমন্ত্রী সুদানির প্রেসিডেন্ট রশিদের ছেলেকে মালিকানাধীন আইকিউ ইন্টারনেট সার্ভিসের কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা দেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে ট্রাম্প প্রশাসন। ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে চলতি সপ্তাহে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক এ তথ্য জানিয়েছে। টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মাইলস বলেন, রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর শুল্ক কর ও নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ট্রাম্প। চলতি সপ্তাহের সাক্ষাতে ইউক্রেনে কিছু মার্কিন সহায়তা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করবে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউক্রেনকে সমর্থনের জন্য ইউরোপীয় মিত্রদের আরও বড় ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের ওই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে। এজন্য ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ, তাদের তেল গ্যাস কেনা এবং তারাও আমাদেরটা কেনার শর্তে ইউক্রেনীয়দের সঙ্গে আমরা একটি অংশীদারিত্ব করতে যাচ্ছি। মাইক বলেন, ওই আলোচনায় চলতি সপ্তাহের শুরুতে হচ্ছে। আর আমি মনে করি এখানে একটি অন্তর্নিহিত নীতি হলো ইউরোপীয়দের এটা ধরে নিতে হবে যে যুদ্ধ আরো সময় ধরে চলবে। প্রেসিডেন্ট ট্রাম্প এটি শেষ করতে চলেছেন। মাইক এই সাক্ষাৎকারের আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছিল, ইউক্রেন ইস্যুতে আলোচনার মধ্যে একটি সমাধানের দিকে এগিয়ে যেতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। পরে দুজনের আলোচনার বিষয় জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি তা বলতে চাই না। আমরা যুদ্ধবন্ধের চেষ্টা করছি। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনোই বাধত না। তবে আমাদের অগ্রগতি হয়েছে, সেগুলো আপনাদের আমি বলতে পারবো না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার আগে থেকেই দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে ছিলেন ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে মন্তব্য করেছিলেন তিনি। যদিও পরে 24 ঘন্টার সময়সীমা 6 মাসে পরিণত হয়। ট্রাম্প ইঙ্গিত দেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন, তবে এতে কিয়েভের অংশগ্রহণ নেই। সে সময় ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তির বিষয়ে সতর্ক করেছিলেন ভ্লাদিমির জেলেনস্কি।